আওয়ামী লীগের অবস্থান, আওয়ামী লীগের ভবিষ্যৎ কি? কারণ বাংলাদেশে খুব কোণঠাসা অবস্থা আওয়ামী লীগের। নিঃসন্দেহে তারা ছোট ছোট ঝটিকা মিছিল করার চেষ্টা করে। বাস্তবতা হচ্ছে খুবই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে দলটাকে যেতে হচ্ছে, যদিও তাদের অসংখ্য গুণগ্রাহী, অসংখ্য সমর্থক দেশে রয়েছে। জানতে চাই ভারত বাংলাদেশের সম্পর্কটা কোন দিক যাচ্ছে। আজকে বাংলাদেশে ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনার তিনি বলেছেন যে ভারত এবং বাংলাদেশের সম্পর্কটা ডেভেলপ করছে এবং এই ডেভেলপমেন্টটা নির্ভর করবে স্বচ্ছতা এবং হচ্ছে পারস্পরিক বোঝাপড়ার মধ্যে দিয়ে। প্রথম লাইনে শুরু করতে চাই ভারতের এই সামরিক মহড়া দিয়ে। কেন বাংলাদেশ এখানে নেই, এটার অন্য কোনো সিগনিফিকেন্স আছে কিনা, গুরুত্ব আছে কিনা, প্রথম লাইনে। ধন্যবাদ। প্রথমে একটা কথা বলবো, আপনি যে প্রসঙ্গটা উত্থাপন করেছেন এ বিষয়ে এটা স্পষ্ট। আমি যেটা বলতে পারি এক কথায়, আমি যেটা বুঝেছি যে তারেক রহমান সম্পর্কে ভারত সরকারের একটা অনেক আকাঙ্ক্ষা, আগ্রহ এবং কৌতূহল এবং একটা শুভ দৃষ্টিও ছিল। ভারত এই মুহূর্তে হতাশ, আপনি এক কথায় বলেন। আমি বলছি যে ভারত হতাশ। তার কারণ হচ্ছে যে যে ধরনের ব্যবস্থা তারেক রহমান সরকারের নেওয়ার কথা ছিল, তারা এখনো নির্বাচনের জয়ের পরেও সেই জঙ্গিদের দ্বারা প্রভাবিত হয়ে রয়েছে। এটা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। ধরুন, যেখানে এই বাংলাদেশে এর আগে কিন্তু এই ধরনের যখন যৌথ মহড়া হয়েছে তখন কিন্তু বাংলাদেশ এসেছে এবং বাংলাদেশে কি এবারে ডেলিভারেটলি আমন্ত্রণ করা হয়, সিদ্ধান্ত নিয়ে আমন্ত্রণ জানানো হয়। তার কারণ হচ্ছে বাংলাদেশকে বিশ্বাস করা যাচ্ছে। বাংলাদেশের কাছে জানতে চাওয়া হয়েছিল যে আপনারা যে মহড়ায় যোগ দেবেন সেই মহড়ায় কারা যোগ দেবেন। প্রত্যেকটা রাষ্ট্র, 11টা রাষ্ট্র যোগ দিচ্ছে। 11টা রাষ্ট্র তাদের প্রতিনিধি মন্ডলের নাম ধাম ইত্যাদি সবই পাঠিয়েছে। বাংলাদেশ সেটা শেষ মুহূর্ত পর্যন্ত গোপন রাখার চেষ্টা করছে। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করার পর ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছে যে আমন্ত্রণ জানানো যাবে না। দ্বিতীয়ত যে কথাটা সবচেয়ে বেশি জরুরি সেটা হচ্ছে যে যেখানে এবার মহড়াটা হবে এটা হচ্ছে মেঘালয়, বাংলাদেশ সীমান্তের কাছে, শিলংয়ের থেকে খুব কাছে। যদি আপনি বিশ্বাসযোগ্য, নির্ভরযোগ্য কোনো আর্মি কন্টিনজেন্ট না পাঠান, মানে যাদের আইএসআই ব্যাকগ্রাউন্ড নেই, যাদের ধরুন শিবিরপন্থী বলে নয় পরিচিত, এটা তো জানা দরকার তারা কেউ কেউ আইএসআই সম্প্রতি পাকিস্তানে গিয়ে প্রশিক্ষণ নিয়ে এসছেন কিনা। এটা ভারতের নিরাপত্তার জন্য জরুরি ছিল। সেই কারণে ভারত শেষ পর্যন্ত দুর্ভাগ্যজনক এটা দুদেশের সম্পর্কের ক্ষেত্রে আমার মনে হয়েছিল যে অনেক উন্নত একটা লক্ষণ আমরা লক্ষ্য করছিলাম, কিন্তু আমার শেষ মুহূর্ত পর্যন্ত এখনো দেখছি যে সত্যি সত্যি যেটুকু পদক্ষেপ নেওয়া দরকার ছিল তারেক রহমানের জঙ্গিবাদ দমনে, সেটা কিন্তু তারা নিচ্ছেন না। ফলে ভারত এই জন্য একটা অনাস্থা প্রকাশ করেছে তাদের আমন্ত্রণ না জানিয়ে। আমি এই প্রসঙ্গে আমি এক জায়গায় বলেছিলাম, আরেকবারও আমি উদাহরণ দিয়েছি, একটা ছোট্ট উদাহরণ দিয়ে প্রমাণ দিতে চাই যে ইউনূস সরকারের সব থেকেও তারেক রহমান সরকার কোনো ভিন্ন পথে চলছেন না। তার একটা বড় প্রমাণ, যে সমস্ত ইউনূস সরকারের আমলে যাদের গ্রেপ্তার করা হয়েছিল, ধরা হয়েছিল, অনেকে নিরপরাধ, অনেক গুণীজনী ব্যক্তি, শিক্ষিত ব্যক্তি, অধ্যাপক, তাদের অপরাধ হচ্ছে তারা তাদের জীবনে গবেষণা করেছেন। যেমন আমি বলছি ঢাকা ইউনিভার্সিটি আবুল বরকাতের কথা, যিনি জঙ্গিবাদ উত্থানের উপরে গবেষণা করেছেন। এমন কথাও তিনি কোনো একটা গবেষণা করতে বলেছেন, যেভাবে বাংলাদেশ চলছে একদিন সেদিন হিন্দু নিশ্চিহ্ন হয়ে যেতে পারে বাংলাদেশ। কারণ এটা তার অভিমত। আমি বলছি সেই অভিমতটা সঠিক কিনা আমি কিন্তু বলছি না। আমি বলছি অভিমতটা যদি সঠিক না হয় তাহলে তার একটা পাল্টা গবেষণা হওয়া উচিত, প্রমাণ করে দেওয়া উচিত। এবং শেখ হাসিনার সময় আমরা দেখেছিলাম 9 থেকে 11% কিন্তু হিন্দুদের গ্রোথ হয়েছিল। ফলে হিন্দুদের সেই সময়টা যে সব থেকে বেশি, বাংলাদেশের ক্ষেত্রে একটা ইতিহাস আছে, বিভাজন হয়েছে, সেই বিভাজনের ফলে বহু হিন্দু এপারে চলে এসেছেন। সেটা কেবলমাত্র তার জন্য কোনো নির্দিষ্ট সরকারও দায়ী না, কিন্তু এটা ঘটনা, ঐতিহাসিক কারণ। তার পরবর্তীকালে লাগাতার যে হয়েছে সেটা ঘটেছে। কিন্তু তিনি জঙ্গিবাদের অর্থনীতি এই বিষয়ে যে গবেষণা করেছেন, সেই গবেষণাটাকে তাকে, এবং আমি যতদূর শুনেছি যে তিনি কিন্তু মানে আশাই করেননি যে তাকে গ্রেপ্তার করা হতে পারে।
তিনি ভেবেছিলেন গ্রেপ্তার করা হবে না, হলেও তিনি আইনি পথে মোকাবিলা করবেন। কিন্তু তাকে গ্রেপ্তার করা হলো দুর্নীতির অভিযোগে। কোন দুর্নীতির অভিযোগে? একটা ব্যাংকের সঙ্গে তিনি যুক্ত ছিলেন, কিন্তু সেই দুর্নীতির অভিযোগে যারা আসল অভিযুক্ত তারা কিন্তু এখনো ফেরার, তারা কিন্তু গ্রেপ্তার হয়নি। 26 জন যে অভিযুক্ত সকলেই জামিন পেয়ে গেছেন, কিন্তু তিনি জামিন পান। অথচ হাইকোর্টের বিচারপতিরা তাকে জামিন দেওয়ার জন্য সমস্ত শুনানি হয়ে গিয়েছিল, তার জামিন দেবেন, কিন্তু শেষ মুহূর্তে দিচ্ছেন না। যে একটা বিচারপতি আর এক বিচারপতির পক্ষে পাঠাচ্ছেন, কারণ বাংলাদেশের গণতন্ত্রের এটাই বড় প্রমাণ। এই মুহূর্তে একটা ফ্যাসিবাদ চলছে। ফ্যাসিবাদ বলতে মানেটা কি বোঝেন? ফ্যাসিবাদ ফ্যাসিবাদ মানে হচ্ছে শেখ হাসিনা এই জঙ্গিদের দমন করার জন্য। জঙ্গিরা ব্যাখ্যাটা দিয়েছে শেখ হাসিনাকে ফ্যাসিবাদী, সেই জন্য এটা ফ্যাসিবাদী। আমি চাইবো শেখ হাসিনা ভবিষ্যতে ফিরে গেলে এরকম যেন কোট আনকোট ফ্যাসিবাদী পদক্ষেপ আরো নয়। কবে যাবেন যাই না, তারেক রহমান সরকার যে পদক্ষেপ নিচ্ছেন তাতে আমার মনে হচ্ছে শেখ হাসিনা ফিরে যাওয়াটা বেশি দিন দেরি হয়তো না। কারণ মানুষ এবার জোর করে চাইবে শেখ হাসিনাকে। আপনি যেটা নিয়ে তার বিরুদ্ধে এত কিছু বললেন, এত কিছু করলেন, সবই নাকি ফ্যাসিবাদী, সবই দুর্নীতি। সেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কিন্তু আজকে ভাবা যায় বাংলাদেশ কোন স্কেলে কাদের সঙ্গে আজকে উঠেছে। পৃথিবীর কটা দেশ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করতে পারে, কটা দেশ তার পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন করতে পারে? শেখ হাসিনার সময় এটা হয়েছিল। তো তার ফলে আজকে বাংলাদেশ বিদ্যুৎ ক্রাইসিস থেকে অনেকটাই মুক্ত, তাই না? আপনি শেখ হাসিনা পাইপ লাইন তৈরি করেছিলেন যাতে কম খরচে ডিজেল যায়, সেই কারণে কিন্তু বাংলাদেশ ডিজেল পাচ্ছে। তো সেই ডিজেল নিচ্ছে না আপনি। আপনি লোককে, সাধারণ মানুষকে পেট্রোল ডিজেল দিতে পারছেন না। সেই মেট্রো করে লোকে অফিস যাচ্ছে, সেই মেট্রো তৈরি করে দিয়ে সেই যেটাকে আপনি চালাতে পড়াতে চেয়েছিলেন। কে ফ্যাসিবাদী? আজকে তো এই প্রশ্নটা উঠছে। তার গণতান্ত্রিক অনেক ব্যবস্থা সম্পর্কে অনেক প্রশ্ন থাকতে পারে, গভর্নেন্স নিয়ে অনেক প্রশ্ন থাকতে পারে, সেটা অন্য কথা। সেই জন্য আমি বলছি মোদ্দা কথা এক কথায়, যে আমি যেটা মনে করি, যে কারণে ধরুন আজকে হেমন্ত বিশ্ব শর্মার মতো মুখ্যমন্ত্রী কটু মন্তব্য করেছে, যে মন্তব্যটাকে আমি সমর্থন করি না, আদৌ করি না, কিন্তু আমার ধারণা তারা কিন্তু বাধ্য করছেন এই ধরনের একটা সম্পর্ক তৈরি করছে। এই ধরনের বহু উগ্রবাদী মানুষ ভারতেও আছেন, তারা কিন্তু একই ধরনের মন্তব্য করবে। আমি কিছুক্ষণ আগে একটা ভিডিও দেখলাম, বিজেপির নেতা পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী, তিনি বলছেন শেখ হাসিনাকে পায়ে হাত দিয়ে প্রণাম করে বা সেলাম করে বেরিয়ে নিয়ে যেতে হবে, তাকে সেলাম করে এলাই নিয়ে যাবে। কারণ এখন মানুষ বলতে শুরু করেছেন যে শেখ হাসিনাই ঠিক ছিলেন, তার ভুলভ্রান্তি যাই থাকুক, পার্টির নেতাদের ভুলভ্রান্তি আছে, তার জন্য শেখ হাসিনা তিনি যারা দূরদৃষ্টি সম্পন্ন একজন নেত্রী সেটা প্রমাণ করেছেন, তাই না? ফলে আমি অন্যত্র না চলে যাই, সেজন্য আপনি আপনার পরের প্রশ্নগুলো যদি করেন, সের মধ্যে কথা হচ্ছে সামরিক মহড়ায় যে নিশ্চিতভাবে উদ্দেশ্য প্রণোদিত ভাবে ভারত বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েনি, কারণ ভারত এই বাংলাদেশের বর্তমান যুগে সন্দেহ প্রকাশ করছে। এটাই বড় কথা, বিশ্বাস করা যাচ্ছে। নিঃসন্দেহে দাদা আপনি বেশ চাঞ্চল্যকর গুরুত্বপূর্ণ একটা তথ্য দিলেন। দাদা আমি ফাঁকে আমার আরো কিছু সাবজেক্ট আছে, আমি একটু, যেহেতু আমাদের পশ্চিমবঙ্গের নির্বাচনটা এখন বেশ গরম গরম, এবং পশ্চিমবঙ্গে কারা ক্ষমতায় যায় এটা ভারতের বিষয় হলেও নিঃসন্দেহে এটার সাথে বাংলাদেশের কিছু যোগাযোগ আছে। পশ্চিমবঙ্গে বিজেপি থাকলো বা তৃণমূল থাকলো, কংগ্রেস থাকলো, এটা একটা এফেক্ট বাংলাদেশ, অন্য স্টেটে না হলেও পশ্চিমবঙ্গেটা আছে। একজন দর্শক একটা কমেন্ট করেছেন, তিনি বলছেন যে বিজেপির বিজয় নিশ্চিত, বাংলায় দিদির বিদায়। আসলে কি ব্যাপারটা এরকম কিছু বাড়াচ্ছে, বা এ ধরনের কোনো নির্বাচনের সবশেষ অবস্থাটা একটু জেনে আমি জানি না, কিন্তু বিজেপি যদি নিশ্চিত হয়, তিনি হয়তো হিন্দু, সেই কারণে চাইছেন কিনা আমি জানি না, কিন্তু আসাম থেকে যেভাবে ঘাড় ধাক্কা দিয়ে বাংলাদেশিদের পাঠানো হয়েছে বলে হেমন্ত বিশ্ব শর্মা বলেছেন, ভবিষ্যতে ঘাড় ধাক্কা দিয়ে বাংলাদেশ থেকে পাঠানো হবে পশ্চিমবঙ্গ থেকে। সেটা যদি তিনি সাদরে অভ্যর্থনা জানাতে পারেন তাহলে আমি খুশি হব, কিন্তু ওনাকে আমি বিশেষ স্বস্তি দিতে পারছি না একটাই কারণে, আমার নিজের যতটুকু ফিডব্যাক তাতে মনে হচ্ছে মমতা ব্যানার্জিকে এবার হারানো যাবে না। তিনি বিপুল ভাবে জিতবেন সেরকম আমি জানি না, তিনি বাংলাদেশে বসে যেটা জানেন, আমি তো ভারতে থেকে সেটা জানি না, এবং আমি বলি তবে এটা নিশ্চিত
বিজেপি যেভাবে এবারে আক্রমণাত্মক ঢঙে প্রচার করছে, যেভাবে করেছে, যা যা ব্যবস্থা নিয়েছে, তাতে সত্যি মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে ক্ষমতায় টিকে থাকাটা একটা দুঃসাধ্য ব্যাপার ছিল, সে কোনো সন্দেহ নেই। দিদি বিদায় বিজেপি আসছে এরকম কোনো কথা আমি বলতে পারবো না। আমার মনে হয় 4 তারিখের পরেই আমি এটা বলতে পারি, তার আগে আমি এটা বলতে রাজি নই। হয়তো তিনিই সঠিক, আমি হয়তো ভুল, এমনও হতে পারে। তিনি যদি না জানতে পারেন যে শেখ হাসিনাকে বিদায় দেওয়া হচ্ছে, তিনি পশ্চিমবঙ্গের রাজনীতির খবর পেয়ে গেছেন, এটা শুনে আমি বেশ প্রীত হলাম। 5ই আগস্টের আগে তিনি কি জানতেন শেখ হাসিনার বিদায় হচ্ছিল? তিনি কোথায় ছিলেন, কি আন্দোলন করছিলেন শেখ হাসিনাকে বাঁচানোর জন্য? আমার তো এই মানুষগুলোকে নিয়ে সমস্যা বেশি। এরা কতটা এরা দেশভক্ত এই নিয়ে আমার সন্দেহ আছে। তারা অন্য দেশের ব্যাপারে সমস্ত যাবতীয় কমেন্ট করবেন, নিজের দেশের ব্যাপারটা সম্পর্কে কিছুই জানেন না। কতটুকু করেছেন যেসব আওয়ামী লীগের নেতা কর্মী, তৃণমূল স্তরে বড় নেতা বলছি, তারা যে কষ্টের মধ্যে আছেন, তাদের সাহায্যের জন্য কি করেছেন আপনি? আপনি পশ্চিমবঙ্গ নির্বাচন নিয়ে চিন্তিত আছেন, তবে থাকুন চিন্তিত, আপনি ওই নিয়ে থাকুন। আপনার ঘাড় ধাক্কা দিয়ে যেসব পাঠানো হবে তাদের সাদরে অভ্যর্থনা লাল কার্পেট দিয়ে পাঠাবেন, সেরকম ব্যবস্থা করুন। আর কি বলতে পারি? আমি জানি না বিজেপি জিতছে কেন, আমি কিন্তু ভারত থেকে এটা এখনো জানি বলতে পারি। আরেকজন দর্শক কমেন্ট করেছে যে স্থিতিশীলতার জন্য, আহমেদুল্লাহ আমির, স্থিতিশীলতার জন্য মমতার জয়ের বিকল্প নেই। আসলে কি তাই যে মমতা থাকলে একটু স্থিতিশীল থাকবে পশ্চিমবঙ্গ, এরকম ব্যাপার? না না, মমতা গত 15 বছরে যা যা করেছে তার সবটা সমর্থনযোগ্য নয়। যেমন শেখ হাসিনাও বহু কিছু কাজ করেছেন, সবটা সমর্থন। তার অর্থ এই নয় যে আপনাকে তো বাঁচতে হবে না, যে আপনার শত্রু মিত্রের মধ্যে একটা বাছাই করার ব্যাপার আছে। কে আপনার সবচেয়ে নিকটতম বাঙালি, বাংলার ভবিষ্যৎ, বাঙালি সংস্কৃতি কে বাঁচাতে পারে, সেটা বেছে নেওয়ার ব্যাপার আছে, তাই না? আমি এমন কোনো কমেন্ট করব না যে পশ্চিমবঙ্গে মমতা থাকলেই স্থিতিশীলতা থাকবে আর অন্য কেউ বিজেপি এলে স্থিতিশীলতা থাকবে না, এরকম আমি বলতে চাই। বিজেপি ভারতীয় রাষ্ট্রীয় পার্টি, এবং ফলে তারা তাদের কিছু কিছু নেতা এই ধরনের যোগী আদিত্যনাথ, হেমন্ত বিশ্ব শর্মা নিশ্চয়ই খুব পপুলার বাংলাদেশে, আমার ধারণা খুবই জনপ্রিয় তারা বোধহয়। কিংবা ধরুন কখন যখন অমিত শাহ বলেন সব অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে রাখবো, খুবই মনে হয় ভালো লাগে শুনতে। আমার মনে হয় তাদের উল্টো করে 4 তারিখের পর উল্টো করে ঝুলিয়ে রাখবো এবং এখান থেকে চুন চুনকে নিকালুন, এই যে কথাগুলো যে বলা হয় তা নিশ্চয়ই তাদের কানে খুব ভালো লাগে আর কি হয়তো। কিন্তু আমি বলছি বিজেপি একটা রাষ্ট্রীয় পার্টি, ক্ষমতায় আসা খুব স্বাভাবিক, ক্ষমতায় আসতেই পারে। সেটা ভবিষ্যতে এলে কি করবে না করবে সেটা পরের কথা। কি করবেন সেটা তারা অলরেডি বলে দিয়েছে। প্রত্যেক তথাকথিত বাংলাদেশিদের ঘাড় ধাক্কা দিয়ে পশ্চিমবঙ্গ থেকে বার করে পরিষ্কার ঘোষণা করে দিচ্ছে। সুতরাং এটা ভাবুন তারপরে কি হবে। কিন্তু আমার মনে হয় পশ্চিমবঙ্গের বাঙালি অনেক সেন্সিবল মানুষ, তারা এমন কিছু করতে দেবেন না। সেটা মমতার ক্রেডিট আমি দিচ্ছি না, সেটা বাঙালির ক্রেডিট, বাঙালির কিছু। বাঙালি এমন কিছু করতে দেবে না যাতে দুই বাংলার মানুষের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়। আপনি গোটা ব্যাপারটাকে যদি ধর্মীয় দৃষ্টিতে দেখেন, হিন্দু মুসলিম না, এই দৃষ্টিতে যদি দেখেন, তাহলে আপনার কাছে গোটা বিশ্লেষণটাই সমস্তটা এক পেশে হয়ে যাবে, সংকীর্ণ হবে। আপনাকে ভাবতে হবে মানবতার দিক। আমি একজন বীজে জন্মগত হিন্দু, আমি মনে করি না মুসলমানরা আমার শত্রু, কিন্তু কেউ কেউ ভারতে আছেন যারা মনে করেন মুসলমানরা, তাই না? আমি তো মনে করি না, ভারতের সংবিধানও তা বলে না। ভারতের সংবিধান সকলকে নিয়ে চলার কথা বলে। সুতরাং আমি সেই কারণেই মনে করি যে আপনি যেটা বলছেন মমতাই পশ্চিমবঙ্গের একমাত্র বিকল্প, এরকম আমি বলতে রাজি নই। দেখা যাক, অপেক্ষা করতে হবে আমাদের আরো কিছুদিন না, আরো 2 দিন। কারণ পশ্চিমবঙ্গে মমতা বিরোধী ভোট সেটা সবটাই বিজেপি পেয়েছে কিনা এটা আমাদের দেখতে হবে। বামপন্থী কংগ্রেসও পেলেও তো পেতে পারে, সেটা এবার পেলো কিনা এটাই দেখা একটা বড়, এবারে কিন্তু বড় ঘটনা বলে আমার মনে হয়। দাদা, যে প্রশ্নটা আমি শুরু করেছিলাম, পশ্চিমবঙ্গের নির্বাচন বাংলাদেশের সাথে কিভাবে সম্পৃক্ত হতে পারে, বাংলাদেশের কোন প্রভাব সেই নির্বাচনের, সেটা কি ধরনের সম্ভাবনা আছে? এটা নেই একেবারে তা নয়, একটা দুটো বিষয় আছে। একটা হচ্ছে বাংলাদেশে যেভাবে হিন্দু অত্যাচার হয়েছে, সেটা যেভাবে প্রচার হয়েছে, বিশেষ করে ভারতীয় জনতা পার্টি এবং তাদের শাখা সংগঠন যেভাবে প্রচার করেছে,
তার ফলে পশ্চিমবঙ্গের হিন্দুদের মানসিকতায় একটা প্রভাব পড়েছে এবং তারা মনে করেন যে এটা একমাত্র ভারত সরকার বা বিজেপি সরকার তারাই পারে এটাকে বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলে এটাকে বন্ধ করতে। এটা এক। দুই হচ্ছে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকায় এবারে কিন্তু আপনি ওপারে যদি দেখেন বাংলাদেশের জামায়াত ইসলামী যে ৭৭টা আসন পেয়েছিল তার মধ্যে অধিকাংশটা সীমান্তবর্তী এলাকায়। ফলে সীমান্তবর্তী এলাকায় জামায়াত থাকার অর্থ হচ্ছে তার পশ্চিমবঙ্গ সীমান্তে একটা ধর্মীয় মেরুকরণ হতে পারে। ধর্মীয় মেরুকরণ মানে হিন্দুদের মেরুকরণ। হিন্দুদের মেরুকরণ অর্থাৎ সেখানে বিজেপির পক্ষে জেতা সম্ভব, এরকম একটা প্রভাব আছে। দ্বিতীয়ত দেখুন, কন্টিনিউয়াসলি ক্রমাগত বিজেপি একটাই অস্ত্র ব্যবহার করেছে গোটা নির্বাচনে জেতার জন্য, বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী আসছে এবং তাদের মমতা সরকার প্রশ্রয় দিচ্ছে। পশ্চিমবঙ্গে তারা ক্ষমতায় এলে অনুপ্রবেশ বন্ধ হয়ে যাবে এবং প্রত্যেক অনুপ্রবেশকারীকে ওই কোট আনকোট ঘাড় ধাক্কা দিয়ে পাঠানো। এইটা বিজেপি বলেছে এবং তাতে এখানকার কিন্তু হিন্দু মানসিকতায় কিন্তু প্রভাব পড়েছে। প্রভাব পড়েনি তা না, আগের থেকে অনেক বেশি প্রভাব পড়েছে। ঘটনা সেটা দুর্ভাগ্যজনক, ভুল হোক সঠিক হোক, কিন্তু মানুষের এই হিন্দু চেতনাটাই একটা বিজেপি সুড়সুড়ি দেওয়ার মতো একটা কাজ করতে পেরেছে বলে মনে হয়, যেটা বিশেষ করে অমিত শাহ বারবার বলছে। একজন দর্শক একটা কমেন্ট করেছেন দাদা, এই কমেন্টটা একটু আপনাকে পড়ে শোনাতে চাই। দাদা, মমতা দিদি আমার পছন্দের, কিন্তু দিদি তো আমাদেরকে তিস্তার পানি দিচ্ছেন না। দাদা, এই বিষয়ে কিছু বলেন। আমার মনে হয় বিজেপি ক্ষমতায় এলে গঙ্গা পানিও দেবে না, এই চুক্তিটাও রিনিউ হবে না, মমতা এলেও হবে না, সেটাও নিশ্চিত। ফলে বাংলাদেশের জন্য সত্যি খুব দুর্ভাগ্যের এটা। আমি ব্যক্তিগতভাবে ভারতীয় হিসেবে মনে করি যে গঙ্গা এবং তিস্তা দুটোই বাংলাদেশের প্রাপ্য। যারা দিচ্ছেন না তারা ভুল করছেন, তারা সম্পর্ক খারাপ করছে এবং সেটা হওয়া অনুচিত। এবং আমি মনে হয় না ভবিষ্যতে মমতা জিতে গেলে আমি দেবে কি দেবে না। শুনুন, আমরা কিন্তু সোজা কথায় বলে দিচ্ছি, কারণ চুক্তিটা সই করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তাই না? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যদি জয়লাভ করেন, তিনি কিছুতেই মোদীকে দিয়ে চুক্তি সই করাতে দেবেন, এক। আর পশ্চিমবঙ্গের অনুমোদন ছাড়া এই চুক্তি হওয়া সম্ভব। বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে আপনি বলছেন যে হয়তো গঙ্গা চুক্তির ক্ষেত্রে, কারণ গঙ্গা চুক্তি আপনার বেসিক একটা ব্যাপার বলে রাখি, এখনো যে টেকনিক্যাল কমিটির যে বৈঠকটা হওয়ার কথা, আজকে মে মাস হয়ে গেল। চুক্তির বিষয়বস্তুটা হচ্ছে শুখা মরশুমে কতটা পানি প্রবাহিত হয় সেটাকে সরাসরি একটা পর্যালোচনা করে একটা সিদ্ধান্তে আসা। ৩৫,০০০ কিউসেক বাংলাদেশ পায়, সেটা পায়, কিন্তু এই মে মাস তো শেষ হতে চলছে, এখন তো টেকনিক্যাল কমিটি তো কাজ শুরু করে। তাহলে কি চুক্তির ভবিষ্যৎ কি? বিজেপি আসুক, মমতাই আসুক, কি লোকদল আসুক, কি বামপন্থী আসুক, চুক্তির তো মূল একটা কাজ তো হতে হবে। যে চুক্তি এবারে কিন্তু চুক্তির সঙ্গে অনেক কিছু জড়িয়ে আছে, দেখবেন মানে বাংলাদেশ এবং ভারত দুপক্ষ থেকেই বলা হয়েছে পরিবেশ দূষণ, জলবায়ু সংক্রান্ত বিষয়টা একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটাকে এই চুক্তির মধ্যে অন্তর্ভুক্ত করা। সেটার অর্থ কি আমি এখনো জানি। জি দাদা, আমি যে প্রসঙ্গটা দিয়ে শুরু করেছিলাম আবার একটু উঠে যেতে চাই। যে সামরিক মহড়ার কথা আপনি বললেন যে ভারত এখানে হতাশ এবং ভারত ইচ্ছাকৃতভাবে বাংলাদেশকে বাদ দিয়ে সামরিক মহড়া করছে সন্দেহ থেকে। তবে আমরা একটা ডেভেলপমেন্ট দেখেছি আজকে, দেখলাম যে ইন্ডিয়ান এক্সপ্রেস বোধহয় নিউজ করেছে যে ভারত বাংলাদেশের ভিসা প্রক্রিয়াটা পুরোপুরি স্বাভাবিক হয়ে আসছে। আবার ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনার তিনিও আসার কথা বলেছেন। সেক্ষেত্রে ভারত বাংলাদেশ সম্পর্কটা আসলে কোন দিক যাচ্ছে আপনার কি মনে হয়? ভিসা প্রক্রিয়াটা তো স্বাভাবিক হওয়ার অর্থ বলে এরকম নয় যে পর্যটন ভিসা চালু হচ্ছে। মেডিকেল এবং বিজনেস ভিসাটাকে সেটাকে বাড়ানো আর কি, যেটা দেওয়া হয় তার থেকে সংখ্যাটা বাড়ানো, সেইটা হয়তো বাড়ানো হতে পারে। আমি এখনো নিশ্চিত নই যে পর্যটন ভিসা বাড়ানো হবে কি হবে না, কারণ আপনাদের পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন এসে যে বাংলাদেশের মানুষরা চায় যেহেতু কম খরচে সস্তায় পশ্চিমবঙ্গে কলকাতায় চিকিৎসা হতে পারে, তারা সেখানে যেতে চান। মেডিকেল ভিসার সংখ্যাটা কমে গেছে, তো আমার ধারণা হয়তো
সেটা হয়তো বাড়লে বাড়তে পারে। আমি এটাকে খুব বিরাট একটা ইতিবাচক পদক্ষেপ, আমার কাছে গোটা ব্যাপারটা মনে হচ্ছে না সম্পর্কে আবার একটা শীতলতা তৈরি হয়েছে, বুঝলেন? এটা হচ্ছে আসল কথা। সেই উচ্ছ্বাস যেটা আমরা শুরুতে দেখেছিলাম, প্রধানমন্ত্রী মোদী তাকে শুভেচ্ছা জানিয়ে যেভাবে করেছিলেন, আমন্ত্রণ জানিয়েছিলেন, পররাষ্ট্রমন্ত্রী এলেন এখানে, সবই হলো, কোথাও যেন একটা সম্পর্কে আবার একটা সন্দেহের বাতাবরণ তৈরি হচ্ছে। এবং এই কারণেই আমার মনে হচ্ছে সমস্ত বিষয়টা খুব স্বাভাবিক, খুব দ্রুত হবে। এর জন্য দায়ী কিন্তু বাংলাদেশ সরকার। ভারত কিন্তু বন্ধুত্বের হাত বাড়িয়েছে, ভারত কিন্তু চায় এখনো বন্ধুত্বের হাত। আপনি যদি জামায়াতের কথায় চলতে থাকেন তাহলে আপনার সঙ্গে বন্ধুত্বের হাত আমি বাড়াবো কেন? আমি জামায়াতকে চাইনি। কারণ হচ্ছে যে ভারতীয়রা চেয়েছিল যে বিএনপি অন্তত ক্ষমতায় আসুক, তাই না? আওয়ামী লীগ যদি বাইরেও থাকে, আওয়ামী লীগ তো সমর্থনও করেছে বিএনপি। তাদের প্রতি যদি এখনো সেই অন্যায় অত্যাচার করে যান, এইটা তো ভারতের পক্ষে মেনে নেওয়া সম্ভব না বেশি। আর যদি বলেন মেকানিজম বা ইত্যাদি, আমি তো পরিষ্কার বলছি যে ওর যারা যাই ভেবে থাকুন, যাই করে থাকুন, যারই সাহায্য নিন, পাকিস্তান, চীন, সমস্ত জায়গায় সফর করছেন। একদল দেখলাম আজকে সিভিল সার্ভিসের একটা সিভিল সার্ভেন্টের একটা তালিকা বেরিয়েছে যারা পাকিস্তানে প্রশিক্ষণের জন্য যাচ্ছে। একটা দেশ হলো প্রশিক্ষণের জন্য যাওয়ার, মানে আপনি ভেবে দেখুন, আমার কাছে লিস্ট এলো একটা 15-20 জন সিভিল সার্ভেন্ট, তারা পাকিস্তানে যাচ্ছেন প্রশিক্ষণের জন্য। কি প্রশিক্ষণ? তাদের ভবিষ্যতে ফিরে এসে জঙ্গিবাদকে প্রশ্রয়, এই প্রশিক্ষণ। তো বিএনপি নেতৃবৃন্দ চীনে গেলেন, ঠিক আছে, যেতেই পারেন। চীনে গেলেন একটাই কারণে, আমার মনে হচ্ছে জামায়াত যেহেতু আমেরিকার থেকে চাপ দিচ্ছে, সেটা ওইটা বিএনপি এটা আমেরিকাকে দেখানোর জন্য এইসব আর কি। কিন্তু সেটাতে কি হয়েছে না হয়েছে কেউ জানে না। চীনের বৈঠকে কি হয়েছে আমি জানি না, বাংলাদেশের সংবাদপত্রেও কোনো খবর দেখিনি। তবে একটাই সুখের বিষয়, যে স্বস্তির বিষয় এবং যেটা ভালো, ইতিবাচক, বাংলাদেশের একটা বিশাল সাংবাদিক দল আবার আগামীকাল ভারতে আসছে এবং তাদের সঙ্গে আমাদের সাক্ষাৎ হওয়ার কথা আছে। এবং তারা ভারতের নানা জায়গায় যাবেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ে কথা বলবেন, ফলে ভারত বাংলাদেশ সম্পর্কে সাংবাদিকরা আরো বেশি প্রকৃত অবস্থা, বাস্তব অবস্থাটা তারা হয়তো আরো ভালো অনুভব করে ফিরবেন আর কি বলে। দাদা, আমি অনুষ্ঠান শেষ প্রান্তে প্রায়, আমি শেষ করবো আওয়ামী লীগ প্রসঙ্গ দিয়ে। আওয়ামী লীগ আপনার দেশে, আওয়ামী লীগের মাথা আপনাদের দেশে, এবং যা কিছু হয় বাংলাদেশে, ছোট ছোট জটিকা মিছিল হয়, সেগুলো আমরা ধারণা করি এগুলো সেদিক থেকে সিদ্ধান্ত আসে। বাংলাদেশের বাস্তবতা খুব কঠিন। আওয়ামী লীগের মিছিল হলেও, আজকেও একটা মিছিল হয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে, কিন্তু অল্প ছোট মিছিল, সেখান থেকেও 2 জন অ্যারেস্ট হয়েছে। আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা, কার্যকর নিষেধাজ্ঞা বলবৎ আছে, মানে আওয়ামী লীগ নিষিদ্ধই বন্ধ, তাদের অফিস টফিস সবকিছু বন্ধ। কতটা কঠিন সামনের সময় আওয়ামী লীগের জন্য, আর আওয়ামী লীগের ভবিষ্যৎ কি বলে? কোনো কঠিন নয়, আমার মনে হচ্ছে আওয়ামী লীগের জন্য শুভ সময় আসছে। তারা নিষেধাজ্ঞা তুলুন বা না তুলুন, যদি তোলেন তো ভালো, না তুলেন এরপরে জনস্রোত দেখতে হবে। আজকে এগুলো বিচ্ছিন্ন মনে হচ্ছে, এগুলো আর বিচ্ছিন্ন থাকবে, এগুলো আর বিচ্ছিন্ন থাকবে না। কারণ এখন মানুষ বুঝতে শুরু করছেন, তারা চাইছেন শেখ হাসিনা ফিরে আসুক, তার নেতৃত্ব দিন। এটা বাংলাদেশের, আমি বলছি এই মুহূর্তে বোধহয় 60%-এরও বেশি মানুষ চান। আমাদের একটাই শর্ত, সেটা হচ্ছে এই জঙ্গি যেগুলো ঘুরে বেড়াচ্ছে এগুলোকে আবার জেলে পড়বে। এগুলো যে ঘুরে বেড়াচ্ছে, ইউনুস এগুলো যে ছেড়ে দিয়েছে, এদেরকে আবার ভেতরে ঢোকানো উচিত আর কি। যেটা হচ্ছে না, যেটা তারেক রহমান সরকারও করছেন না। বড় বড় কথা বলছেন, কিছুই করছেন না। এটা আমাদের কাছে খুব দুর্ভাগ্যজনক মনে হচ্ছে। আমি বলছি আগামী দিন বাংলাদেশের জন্য আবার স্বর্ণোজ্জ্বল দিন আসবে, কারণ মানুষ এবার যেটা বিচ্ছিন্ন হবে, দেখছি বিচ্ছিন্ন সূত্রগুলো একটু একটু গঠিত হবে। এবং আমি বড় ভূমিকা করে অপেক্ষা করুন আগামী আগস্ট মাসের জন্য। আগস্ট মাসটা কেন গুরুত্বপূর্ণ বলছেন দাদা? আপনাদের বাংলাদেশের যা যা ঘটে সব আগস্ট মাসে, বঙ্গবন্ধু হত্যা থেকে শুরু করে গ্রেনেড হামলা, পট পরিবর্তন, যা যা ঘটে সব আগস্ট মাসে ঘটে। আগস্ট ছাড়া অন্য কোনো মাসটা আপনাদের বাংলাদেশের লোকেদের পছন্দ নয়। ফলে আগামী 5ই আগস্ট আমরা অপেক্ষা করে আছি, কিছু একটা করবো।
এবং তাতে আমরা আছি। দাদা, আমাদের এই প্ল্যাটফর্মটা খুব ইন্টারেস্টিং একটা প্ল্যাটফর্ম। আমি কখনো কখনো বিএনপি, কখনো কখনো আওয়ামী লীগ, দর্শকদের কমেন্ট যা দেখি আর কি, আমাকে বিএনপির দালালও বানায়, আওয়ামী লীগের দালালও বানায়, জামাতের আমাদের ভিউয়ার আছে, জামাতের লোকজন আমাদের শো দেখে, আমরা টের পাই আমাদের আপনি যদি সকলের দালাল হন তার মানে আপনি সঠিক সাংবাদিক। আমাদের ভারতেও আমার বিরুদ্ধে ভারতেও এরকম নানা অভিযোগ আছে, তাই না? জি। তো এখন আপনি যেভাবে বললেন যে আওয়ামী লীগের ভালো দিন আসছে, আগামী আগস্ট দেখার বিষয়, তো এতে করে কি বিএনপির উপর একটু অবিচার করা? তারেক রহমান সরকার করে দিচ্ছে, কিন্তু তারেক রহমানকে আমি ধন্যবাদ জানাই। সেই ক্ষেত্রে যদি বলি যে আপনার কথা কি বিএনপির উপর অবিচার করা হয় না? বিএনপির কিন্তু অনেক বড় জনসমর্থন আছে। এটাও অবিচার কেন করা হবে? অবিচার কেন করা হবে? তারা তো ক্ষমতায় আছেন, কিন্তু ক্ষমতায় থেকে তারা জঙ্গিবাদকে ছুঁড়ে ফেলে দেওয়ার সাহসটা দেখান। যারা জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই করেছে তাদের বিরুদ্ধেই যদি তারা লড়াই করেন, তাদেরকেই যদি জেলে আটক রাখেন, তাদেরকেই যদি ছেড়ে না দেন, মুক্তি না দেন, তাহলে আপনি তো জঙ্গিবাদের একজন সাকরে হিসেবে কাজ করছেন, তাই না? ফলে আপনাকে তো দায় নিতে হবে ভবিষ্যতে।